ইতিহাসের বইয়ে আমরা যাদের নাম দেখি তারা সবাই সামনে থেকে যুদ্ধ করেছে, কিন্তু এমন কিছু মানুষ ছিল যাদের নাম নেই, মুখ নেই, অস্তিত্বও নেই। তারা ছায়ার মতো বেঁচে থেকেছে আর নীরবে বদলে দিয়েছে যুদ্ধের ভাগ্য। তারা ছিল নারী, কিন্তু তাদের হাতে ছিল না বন্দুক, ছিল বুদ্ধি, সাহস আর ভয়ঙ্কর গোপন ক্ষমতা। কেউ শত্রুর শহরে ঢুকে গোপন বার্তা পাঠিয়েছে, কেউ শত্রুর চোখের সামনে দাঁড়িয়ে মিথ্যে হাসি দিয়ে সত্য লুকিয়েছে, আর কেউ নিজের জীবন দিয়ে গেছে, কিন্তু একটি কথাও ফাঁস করেনি। আজ আমরা জানবো সেই সব নারী গুপ্তচরদের গল্প যাদের সম্পর্কে পৃথিবীর বেশিরভাগ মানুষ আজও কিছু জানে না, কারণ তাদের সবচেয়ে বড় শক্তি ছিল অদৃশ্য থাকা। চলুন জেনে নেওয়া যাক এই মহিলা স্পাইদের সম্বন্ধে। নাম্বার 5, জোসেফাইন বেকার। জোসেফাইন বেকার একজন কিংবদন্তি পারফর্মার। তিনি স্টেজে ছিলেন গ্ল্যামার, কিন্তু বাস্তবে ছিলেন এক নিঃশব্দ যোদ্ধা। তিনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত গায়িকা এবং নৃত্যশিল্পী। বিশেষ করে প্যারিসে তার পারফরমেন্স ছিল অসাধারণ জনপ্রিয়। মানুষ তাকে দেখতো একজন বিনোদন তারকা হিসাবে, কিন্তু কেউ বুঝতেই পারত না আলো ঝলমলে সেই মঞ্চের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন মিশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বেকার শুধু শিল্পী হয়ে থাকেননি, তিনি যোগ দেন ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সে। তার খ্যাতি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। তিনি ইউরোপের বিভিন্ন দেশে পারফর্ম করতে যেতেন, যেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, এমনকি সামরিক অফিসাররাও উপস্থিত থাকত। এই সুযোগে তিনি গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন। কে কার সাথে জোট বাঁধছে, কোথায় সেনা মোতায়েন হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী, সবকিছুই তিনি ধীরে ধীরে জোগাড় করতেন। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার ছিল তার বার্তা আদান প্রদানের পদ্ধতি। তিনি সংগৃহীত গোপন তথ্য লুকিয়ে রাখতেন তার শিট মিউজিকের মধ্যে। সাধারণ চোখে যা ছিল কেবল গান, কিন্তু ভেতরে ছিল অদৃশ্য কালি দিয়ে লেখা গোপন বার্তা। কেউ সন্দেহই করত না, কারণ কে ভাববে একজন নৃত্যশিল্পী হতে পারে গুপ্তচর। তিনি এমনকি তার ভ্রমণ ও খ্যাতিকে ব্যবহার করে চেক পয়েন্ট পার হয়ে যেতেন সহজেই, কারণ তাকে থামানোর সাহস খুব কম মানুষেরই ছিল। যুদ্ধ শেষে তার অবদানের জন্য ফ্রান্স তাকে সম্মানিত করে। তিনি পান দেশের সর্বোচ্চ সম্মানগুলোর একটি। নাম্বার 4, মেলিটা নরউইড। মেলিটা নরউড একজন সাধারণ ব্রিটিশ নারী, যাকে দেখে কেউ কখনোই ভাবেনি তিনি ইতিহাসের সবচেয়ে দীর্ঘদিন সক্রিয় থাকা গুপ্তচরদের একজন। বাইরে থেকে তিনি ছিলেন একেবারে সাধারণ একজন অফিস কর্মী, শান্ত স্বভাবের, প্রতিবেশীদের কাছে পরিচিত এক ভদ্র মহিলা। কিন্তু এই শান্ত মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তার পরবর্তী শীতল যুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়কালে তিনি ব্রিটেনে পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেই অবস্থান থেকে তিনি অত্যন্ত সংবেদনশীল তথ্য, বিশেষ করে পারমাণবিক গবেষণা এবং প্রযুক্তি সংক্রান্ত নথি গোপনে সোভিয়েত ইউনিয়নের কাছে পৌঁছে দিতেন। এই তথ্যগুলো শুধু কাগজ ছিল না, এগুলো ছিল এমন জ্ঞান যা একটি দেশের সামরিক শক্তির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অনেক বিশ্লেষকের মতে তার দেওয়া তথ্য সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি এটা করেছিলেন একদিন দুদিন নয়, প্রায় 40 বছর ধরে। তিনি কখনো বড় কোনো ঝুঁকিপূর্ণ অপারেশনে জড়াননি, কখনো সিনেমার মতো ধাওয়া বা গুলির লড়াই হয়নি, বরং তিনি ছিলেন নিখুঁতভাবে অদৃশ্য। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। তার জীবনের সবচেয়ে রহস্যময় দিক হলো তিনি তার সক্রিয় গুপ্তচর জীবনে পুরো সময় জুড়ে কখনো ধরা পড়েননি। যখন অবশেষে 1990-এর দশকে তার পরিচয় প্রকাশ্যে আসে, তখন তিনি ছিলেন একজন বৃদ্ধা। ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তারও করেনি, কারণ তার বয়স, স্বাস্থ্য এবং সেই সময় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাকে আইনি ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হয়। নাম্বার 3, ক্রাইস্টাইনা স্টারবেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময় যখন ইউরোপ জুড়ে নাৎসিদের দাপট, ভয় আর মৃত্যুর ছায়া, সেই সময় ইতিহাসের পাতায় উঠে আসে এক নারী, ক্রাইস্টাইনা স্টারবেক, যাকে অনেকে চেনেন ক্রিশ্চিয়ান গ্র্যান্ডভিল নামে। তিনি শুধু একজন গুপ্তচর ছিলেন না, তিনি ছিলেন এক ভয়হীন আত্মা যে বিপদের দিকে দৌড়ে যেত, পালিয়ে নয়, সামনে গিয়ে লড়াইয়ের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হন। তিনি ছিলেন প্রথম দিকের মহিলা স্পাইদের একজন, যাকে পাঠানো হয়েছিল ইউরোপের সবচেয়ে বিপজ্জনক মিশনে। পোল্যান্ড, হাঙ্গেরি, ফ্রান্স, তিনি ঘুরেছেন এক দেশ থেকে আরেক দেশে, প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি নিয়ে। তখনকার সময় একজন নারী হয়ে এই ধরনের কাজ করা ছিল এক বিশাল সাহসের প্রমাণ। তিনি বন্দুক বা শক্তির উপর নির্ভর করতেন না সবসময়। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার বুদ্ধিমত্তা, তার আত্মবিশ্বাস, তার ব্যক্তিত্ব। একবার তিনি নাৎসি অফিসারদের সামনে দাঁড়িয়ে এমনভাবে ব্লাফ করেছিলেন যেন তার পিছনে বিশাল শক্তি রয়েছে। ফলাফল, কয়েকজন বন্দীকে তিনি মুক্ত করে আনতে সক্ষম হন, একটা গুলি ছোড়া ছাড়াই। অনেক গুপ্তচর গোপনে কাজ করে বাঁচার চেষ্টা করে, কিন্তু স্টারবেক আলাদা ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে ঢুকে পড়তেন শত্রুদের এলাকায়, পাহাড় পেরিয়ে, তুষারঝড়ের মধ্যে দিয়ে, নাৎসি চেকপয়েন্ট পার হয়ে, শুধুমাত্র তথ্য সংগ্রহ বা মিশন সম্পন্ন করার জন্য। তার প্রতিটি মিশন ছিল যেন একটা অসম্ভব কাজ, যা তিনি সম্ভব করে তুলতেন। বলা হয় উইনস্টন চার্চিল নিজে তাকে অত্যন্ত মূল্য দিতেন, কারণ স্টারবেক শুধু কাজ করতেন না, তিনি এমন মিশন করতেন যা অন্য কেউ সাহসী করত না। নাম্বার 2, ন্যান্সি ওয়েগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময় যখন পুরো ইউরোপ নাৎসি শক্তির দখলে কাঁপছে, তখন এক নারী নিঃশব্দ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন। তার নাম ন্যান্সি ওয়েগ, কিন্তু নাৎসিরা তাকে আরেক নামে চিনত, হোয়াইট মাউস। কারণ তিনি এত দ্রুত, এত নিখুঁতভাবে পালিয়ে যেতেন যে নাৎসিরা তাকে ধরতে পারত না, যেন একটা ছায়া যাকে দেখা যায় কিন্তু ধরা যায় না। তিনি শুধু একজন গুপ্তচর ছিলেন না, তিনি ছিলেন একটা পুরো প্রতিরোধ আন্দোলনের মস্তিষ্ক ও শক্তি। ফ্রান্সে নাৎসি দখলের সময় তিনি ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সের সাথে যুক্ত হন।
গোপনে তথ্য আদান প্রদান, অস্ত্র সরবরাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাৎসি সেনাবাহিনীর বিরুদ্ধে স্যাবোটেজ পরিকল্পনা করেন। রাতের অন্ধকারে রেললাইন উড়িয়ে দেওয়া, জার্মান সেনাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা, এইসব ছিল তার দৈনন্দিন কাজ। নাৎসিরা খুব দ্রুত বুঝে যায় এই নারী সাধারণ কেউ নন। তাকে ধরার জন্য তার মাথার উপর বিশাল পুরস্কার ঘোষণা করে। কিন্তু এখানেই শুরু হয় আসল গল্প। বারবার ফাঁদ পাতা হয়েছে, বারবার তাকে ঘিরে ফেলা হয়েছে, তবুও প্রতিবার তিনি পালিয়ে গেছেন। কখনো ছদ্মবেশে, কখনো পাহাড় পেরিয়ে, কখনো সাইকেলে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে। তিনি এমনভাবে অদৃশ্য হয়ে যেতেন যেন তিনি কখনো ছিলেনই না। একবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি 500 কিলোমিটার সাইকেল চালিয়ে মিত্র বাহিনীর কাছে বার্তা পৌঁছে দেন। এমন এক মিশন যা একজন সৈনিকের পক্ষেও প্রায় অসম্ভব। এটাই ছিল তার শক্তি, শুধু সাহস নয়, অসাধারণ বুদ্ধি, সময় জ্ঞান আর অবিশ্বাস্য ধৈর্য। যুদ্ধ শেষে তার অবদানের জন্য তিনি হয়ে ওঠেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে সম্মানিত নারীদের একজন। ফ্রান্স, ব্রিটেন, এমনকি আমেরিকাও তাকে বিভিন্ন পদকে সম্মানিত করে। কিন্তু সবচেয়ে বড় সম্মান নাৎসিরা নিজেরাই তাকে বলেছিল দ্য হোয়াইট হাউস নাম দিয়ে, কারণ তারা স্বীকার করেছিল এই নারীকে তারা কখনো ধরতে পারেনি। নাম্বার 1, নূর ইনায়েত খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময় যখন পুরো ইউরোপ নাৎসি শাসনের নিচে কাঁপছে, তখন এক তরুণী নীরবে ঢুকে পড়েছিলেন শত্রুর হৃদয়। তার নাম নূর ইনায়েত খান। তিনি ছিলেন ব্রিটিশ স্পেশাল অপারেশন এক্সিকিউটিভের একজন গোপন এজেন্ট, আর ইতিহাসে প্রথম নারী যিনি নাৎসি অধিকৃত ফ্রান্সে ওয়্যারলেস অপারেটর হিসেবে পাঠানো হয়েছিলেন। তার কাজ ছিল খুবই সরল কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক। প্রতিদিন গোপন বার্তা পাঠানো, প্রতিটি সিগন্যাল মানে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা। ফ্রান্সে নামার কিছুদিনের মধ্যেই তার পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে। একে একে ধরা পড়ে যায় তার সহকর্মীরা। চারপাশে শুধু ফাঁদ, নজরদারি আর মৃত্যু। তখন তাকে বলা হয়েছিল ফিরে আসো, মিশন শেষ, কিন্তু তিনি ফিরলেন না। তিনি জানতেন তিনি যদি চলে যান তাহলে ফ্রান্সে ব্রিটিশ গোয়েন্দা যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই সম্পূর্ণ একা তিনি চালিয়ে গেলেন তার কাজ। প্রতিদিন তিনি রেডিও সেট চালু করতেন আর প্রতিদিনই তিনি মৃত্যুর কাছে চলে যেতেন, কারণ নাৎসি গোয়েন্দা সংস্থা গেস্টাপো খুব দ্রুত রেডিও সিগন্যাল ট্র্যাক করতে পারত। মাত্র একটা ভুল মানেই ধরা পড়া। অবশেষে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি ধরা পড়লেন। তারপর শুরু হলো অমানবিক নির্যাতন। তাকে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করা হলো, মারধর করা হলো, শারীরিক ও মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হলো। কিন্তু একবারও তিনি কোনো গোপন তথ্য প্রকাশ করেননি। তাকে অত্যন্ত বিপজ্জনক বন্দী হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তিনি ভাঙেননি। অবশেষে 1944 সালে তাকে নিয়ে যাওয়া হয় ডাচু কনসেন্ট্রেশন ক্যাম্পে এবং সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। শেষ মুহূর্তে তার মুখে ছিল একটি শব্দ, লিবারেটে, অর্থাৎ স্বাধীনতা। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।